প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের আজকে আমি রসায়ন নবম এবং দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলবো। তোমরা কথাগুলোই একটু মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওটা দেখবে। আমি রসায়নের পর্যায় সারণী অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। রসায়নের পর্যায় সারণী অধ্যায়টা যদি ভালোভাবে কেউ ভালো জানতে পারে, রসায়ন পাঠে তার তেমন কোনো সমস্যা থাকে না। তোমাদেরকে বলছি, এই অধ্যায়টা আমি পড়ানোর পরেও বইয়ের সাথে মিলিয়ে আবার পড়বে। এর অনেক ইতিহাস আছে, এটা উচ্চতর ক্লাসেও এর সম্পর্কে তোমাদের অধ্যায় আছে, কিন্তু আমি তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পাঠ্য বইয়ের আলোকে আমি তোমাদের কিছু কথা বলবো। প্রথমে আমরা বলি পর্যায় সারণীটা আসলে কি। আদিকাল থেকেই মৌলগুলো আবিষ্কার হয়েছে। এগুলো তখন শ্রেণীবদ্ধ ছিল না। বিজ্ঞানীরা চিন্তা করছে এদেরকে যদি আমরা শ্রেণীবদ্ধ করতে পারি এবং এদের সম্পর্কে যখন অনেক মৌল আবিষ্কৃত হয়ে গেল, তখন বিজ্ঞানী চিন্তা করছে এদেরকে আলাদা আলাদাভাবে এদের বৈশিষ্ট্য, এদের ধর্মগুলোকে যদি মনে রাখি তাহলে অনেক কষ্টসাধ্য। তখন এরা চিন্তা করছে এদেরকে যদি একটা সারিবদ্ধভাবে সাজানো যায়, তখন এদের সম্পর্কে ধারণা লাভ করা সহজতর হবে। তাহলে আসুন, পর্যায় সারণীটা আসলে কি। প্রায় আবিষ্কৃত সব মৌলগুলোকে স্থান দিয়ে, আমি আবার বলছি, প্রায় আবিষ্কৃত সব মৌলগুলোকে স্থান দিয়ে যে সারণী তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলে। এখন আবিষ্কৃত সব মৌলগুলোকে স্থান দিয়ে যে সারণী তৈরি করা হয়, এখন আবিষ্কৃত মৌলগুলি পর্যায় সারণী দিয়ে যে সারণী তৈরি করা হয় সেটাই যে পর্যায় সারণী। তবে একটা লক্ষ্য ছিল বিজ্ঞানীদের। কি লক্ষ্য ছিল? সমান ধর্মবিষ্ট মৌলগুলো যেন একই শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? প্রায় আবিষ্কৃত সব মৌলগুলোকে স্থান দিয়ে সমান ধর্মবিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করে যে সারণী তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলে। এবার আসো পর্যায় সারণীর উদ্দেশ্য। পর্যায় সারণীর মূল উদ্দেশ্য হলো, আমি একটু আগে কিছু কথা বলেছি, তারপরে মূল উদ্দেশ্য হলো রসায়ন পাঠ সহজীকরণ করা। পর্যায় সারণীর মূল উদ্দেশ্য হলো রসায়ন পাঠ সহজীকরণ করা। এবার পর্যায় সারণীর একটা ইতিহাস রয়েছে। ইতিহাসগুলা আমি পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। বিজ্ঞানী ল্যাভোইসিয়ের, একটু লক্ষ্য করো, 1779 সালে উনি পর্যায় সারণী সম্পর্কে ধারণা দেন যে উনার তখন আবিষ্কৃত কিছু মৌল, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, মার্কারি, এই মৌলগুলোকে উনি নিয়ে এদের মধ্যে ধাতু অধাতুর পার্থক্য তৈরি করেন। কোনগুলো ধাতু কোনগুলো অধাতু উনি দেখেন। পরবর্তীকালে 1829 সালে বিজ্ঞানী ডবিনিয়া উনি তিনটে মৌলগুলোকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেন। উনি দেখান যে একই গ্রুপের মৌলের প্রান্তীয় মৌল দুইটির ভরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ প্রান্তীয় মৌল দুইটির ভরের গড় হবে মধ্যের মৌলটি। এখানে লক্ষ্য করো, একটা মৌল আছে লিথিয়াম, ভর সংখ্যা হলো 6.94, পটাশিয়াম 39.10, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সোডিয়ামের ভর 23 বা তার কাছাকাছি পাওয়া যায়। তারপরে চলে যাও টেলুরিক স্ক্রু। 1862 সালে বিজ্ঞানী দিজা কর্তোয়া, ফরাসি বিজ্ঞানী, একটি খাড়া সিলিন্ডারে ঘুরানো সব মৌলকে
এমন ভাবে সাজান যে মৌলের অবস্থান গত উচ্চতা মৌলের পারমাণবিক ভরের সমানুপাতিক। মৌলের অবস্থানগত উচ্চতা মৌলের পারমাণবিক ভরের সমানুপাতিক। তারপরে আসো লিওনার্ডের অষ্টক সূত্র, গুরুত্বপূর্ণ একটা তথ্য। 1864 সালে উনি তথ্যটা দিয়েছেন। উনি দেখান যে আটটি মৌল, যেমন তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু আবিষ্কার হয়নি। আটটি মৌলের মধ্যে উনি ধারাবাহিকভাবে সাজান, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। 1 2 3 4 5 6 7 এবং অষ্টমূলক সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। উনি দেখছেন যে আটটি মৌল উনি যদি পর্যায়ক্রমে দেখেন বা সাজান, অষ্টম মৌলটা দেখো 1 2 3 4 5 6 7 অষ্টম মৌলটা প্রথম মৌলের সাথে সাদৃশ্যপূর্ণ, দ্বিতীয় মৌলটা নবম মৌলের সাথে সাদৃশ্যপূর্ণ, তৃতীয় মৌলটা দশম মৌলের সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ তাদের ভরগুলাকে যদি আমরা দেখি বা তাদের যোজনী গুলা দেখি এবং তাদের ধর্মগুলাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবে যে ভর অনুসারে সাজানোর পর তাদের দেখবে যে তাদের ধর্মগুলা মানে অষ্টম মৌলের প্রথম মৌলটা অষ্টম মৌলের সাথে সাদৃশ্যপূর্ণ। নিউল্যান্ডের এটাই হলো নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব নামে পরিচিত। এরপরে চলে যাও যে আমাদের লুথার মেয়ার ও মেন্ডেলিভের অবদান। লুথার মেয়ার এবং মেন্ডেলিভের অবদান নিয়ে আমরা একটু কথা বলবো, যেটাই হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। বিজ্ঞানী কি নাম বলেছি বলতো? লুথার মেয়ার ও মেন্ডেলিভ, এই দুজনের অবদান পর্যায় সারণীর অনস্বীকার্য। এরা 1869 সালে তথ্য দিয়েছেন। এই লুথার মেয়ার এবং মেন্ডেলিভের তথ্যগুলা আমরা তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব। মৌলের ভৌত রাসায়নিক ধর্ম যে পর্যায়ক্রমে আবর্তিত হয় তা দুইজন বিজ্ঞানী সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে প্রমাণ করেন। মৌলের সময়ের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে যে আবর্তিত হয়, ভৌত রাসায়নিক ধর্ম, এই দুইজন বিজ্ঞানী, একজন হলো লুথার মেয়ার, একজন হলো ডিমিত্রি মেন্ডেলিভ, ওনারা প্রমাণ করেন। লুথার মেয়ার একজন জার্মানি বিজ্ঞানী এবং ডিমিত্রি মেন্ডেলিভ একজন রুশ বিজ্ঞানী। জার্মানির লুথার মেয়ার মৌলের ভৌত ধর্মের দিকে বিশেষভাবে উনি নজর দেন, কিন্তু মেন্ডেলিভ রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ মৌলের রাসায়নিক ধর্ম সম্পর্কে বিশেষভাবে নজর দেন। যেহেতু উভয়ের অবদান অনস্বীকার্য, লুথার মেয়ারের অবদান পর্যালোচনার জন্য অনস্বীকার্য এবং গুরুত্বপূর্ণ, বাট মেন্ডেলিভের অবদান উল্লেখযোগ্যভাবে একটু বেশি হয়, তাকে মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। এখন এই পর্যায় সারণীতে মেন্ডেলিভের ভৌত রাসায়নিক মেন্ডেলিভের পর্যায় সারণীতে সূত্রটা বা কাকে বলে, উনি যখন তথ্য দিয়েছিলেন মেন্ডেলিভ, তখন আবিষ্কৃত মৌল ছিল কয়টি বলতে পারো? 63টি। এই 63টি মৌল নিয়ে উনি একটা সারণী তৈরি করেন। কিসের ভিত্তিতে? মৌলের ভরের ভিত্তিতে। উনি দেখান যে মৌলসমূহের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে মৌলের, উনি দেখান ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম, ভৌত ও রাসায়নিক
ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। আচ্ছা, ক্রমবর্ধমান পারমাণবিক বর্ণসারের সাকারে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ উনি বর্ণসারে সাজিয়েছেন এবং মৌলসমূহকে উনি প্রথম এটাকে পর্যায়বৃত্ত করেন, যার কারণে এই জন্য মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। যদিও আধুনিক যে পর্যায় সারণীটা তৈরি হয়েছে তাতে মেন্ডেলিভের অবদান সামান্যই, তারপরও মেন্ডেলিভ যেহেতু প্রথম সারণীগতভাবে তথ্য দিয়েছেন, এই জন্য মেন্ডেলিভের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা আধুনিক পর্যায় সারণীতে যাব। আধুনিক পর্যায় সারণীটা যখন 1913 সালে বিজ্ঞানী মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়েছে, সেই পারমাণবিক সংখ্যা অনুযায়ী যখন পর্যায় সারণীটাকে সাজানো হয়েছে এবং এই মোসলের এই পর্যায় সারণীটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। যেমন তখন আধুনিক পর্যায় সারণী কাকে বলে, আধুনিক পর্যায় সারণী কাকে বলে? মৌলসমূহের আমাদের সংজ্ঞায় আসি। আধুনিক পর্যায় সারণী, পর্যায় সারণী মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন পরবর্তীকালে জানা গেল যে পারমাণবিক সংখ্যাই ইলেকট্রন সংখ্যা, আর আধুনিক পর্যায় সারণীর কিন্তু মূল ভিত্তি হলে কি ইলেকট্রন সংখ্যা। তা আমরা সেদিকে যাব না। এখন আমরা আধুনিক পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য এবং আধুনিক পর্যায় সারণী সম্পর্কে আমরা সারণীটা আঁকার চেষ্টা করব। এবার আসো, পর্যায় সারণীর যদি আমরা অঙ্কন করতে যাই তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করব কিভাবে সহজে পর্যায় সারণী আঁকা যায়। একটু লক্ষ্য করো, আমরা প্রথমত এখানে লম্বা একটা দাগ দিলাম, এরপরে আমরা এখানে কয়টা দেবো বলতো? 18টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এদিকে একটা দিয়ে দিই 18। এরপরে উপরের দিকে আর এদিকে দুটো, এদিকে একটা। আমরা যদি এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 14 থেকে আমরা একটু আরো একটু লক্ষ্য করো,
এই এবং এখানে আরেকটা দিয়ে দিই 13 14 15 16 17 18 এই 18টা গ্রুপ। এটা হলো 1 2 3 4 5 6 7। তাহলে আমরা একটু লক্ষ্য করি, আমরা আধুনিক পর্যায় নিয়ে টাকার চেষ্টা করতেছি, সেখানে গ্রুপ আছে কয়টা, খাড়া স্তম্ভ যেগুলো আছে কয়টা 1 2 3 4 5 থেকে আমরা 18টা গ্রুপ পেলাম। এবং 1 2 3 4 5 6 7টা হলো পর্যায়। লক্ষ্য করো প্রথম পর্যায় মৌল হলো কয়টা, এটা আমাদের জানতে হবে। প্রথম পর্যায় মৌল হলো 2টা, এবং একটু এখানে একটু ভুল হয়েছে, আমরা যদি এটাকে নাম্বারটা দিই তাহলে এখান থেকে আরেকটা ঘরে আমরা এদিকে বাড়াই দিই 1 2 3 4 5 6 7। আমরা নিচের দাগটাকে মুছে দিই, নিচের দাগটা আমরা পরে আবার আঁকবো। এটা প্রথম পর্যায়ে মৌল হলো 2টা, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে মৌল হলো 8টা করে, চতুর্থ পঞ্চম পর্যায়ে মৌল হলো 18টা করে, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌল হলো 32টা। এখন প্রথম পর্যায়ে মৌল 2টা, একটা কৌশলে আমরা এর পারমাণবিক সংখ্যাগুলো দিয়ে এটাকে আমরা সাজাতে পারি। প্রথমে আমরা আসো প্রথম পর্যায়ে যে মৌল আছে তার পারমাণবিক সংখ্যাগুলো লিখে ফেলি। এটা হলো 1, এইটা হলো 2। দ্বিতীয় পর্যায়ে হলো কয়টা, 8টা, তাহলে 3 4 5 6 7 8 9 10। তৃতীয় পর্যায়ে মৌল হলো 11 12 13 14 15 16 17 18 18। এবার এখান থেকে কয়টা হবে, 32টা। আমরা যদি 18 পর হবে কত, এখানে হবে 18, এটা হবে 19। 19 এর সাথে যদি আমি এটা 18টা যদি যোগ করি তাহলে এখানে হবে কত, 19 আর 18 36। আর এখানে হবে 37 থেকে শুরু করে এখানে হবে হলো 54। তাহলে এখানে হবে 55 থেকে শুরু করে এটা হবে যে কত, 85। কিভাবে লিখলাম, 54 সাথে যদি আমি আরো 32 যোগ করি তাহলে কি হবে, 85। আবার 86 থেকে শুরু করে তার সাথে যদি আরো 32 যোগ করো তাহলে হবে 118। এবার যদি তুমি পারমাণবিক সংখ্যাগুলো লিখে ফেলো, 19 এর পর কি 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 আছে, 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53। এবার দেখো এটা আছে 55 56 57 থেকে শুরু করে আমরা 57 থেকে শুরু করে এটা হলো 71 পর্যন্ত। এরপরে হলো 72, আবার 87। এখানে আসো 89 থেকে শুরু করে 103 পর্যন্ত, একটু খেয়াল করো। এবার হলো 104, আমরা ব্যাখ্যা দেব। এগুলো আমরা অন্ততে এই 72 73 74 75 করে 85 লিখব। 104 থেকে শুরু করে 118 পর্যন্ত আমরা লিখে ফেলবো। একটু খেয়াল করো, এটা তো কঠিন কাজ না। এই যে পারমাণবিক সংখ্যাগুলোকে আমরা সাজাতে পেরেছি, তারপরে সেই মৌলগুলো কিভাবে সাজায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমত আমরা কি করলাম, 1 2
দুইটা মূলক প্রথম পর্যায়ে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টা মূলক, আমরা সিরিয়ালি 3 4 তারপর কত 5 6 করে 10 পর্যন্ত, এখানে 11 12 থেকে 18 পর্যন্ত। 18 সাথে যখন আমি 18 সাথে আবার 18 দুগুণে 36, 36 আর 18 কত 54, 54 আর 32 কত 85, 85 আর 32 118। আমরা এইভাবে করে আমরা সাজাতে পারি। তাহলে আমরা যদি পর্যায় সারণীর বৈশিষ্ট্য লিখি তাহলে কিন্তু এটাই দাঁড়ায় যে এখানে 18টি গ্রুপ রয়েছে এবং 60টি পর্যায় রয়েছে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো প্রথম পর্যায়ে মৌল হলো 2টি, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল হলে 8টি করে, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে মৌল হলে 18টি করে, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌল হলো 32টি করে। এবার যদি আমরা একটু মৌলগুলো লিখতে চেষ্টা করি, যদি আমরা 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তার নাম লিখি, কিরকম লিখবো? এখন ধরো মনে করে লিখলাম হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, তাহলে হেলিনাকে রান্না করতে ফ্রান্সে পাঠাও। তোমরা যদি এইভাবে লেখো হেলিনাকে রান্না করতে সিএস ফ্রান্সে পাঠাও, তুমি মৌলগুলো ফ্রান্সে পাঠাও লিখলাম। তারপরে দেখো ও কি কি রান্না করবে, রান্না করবে কি বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। হয়ে গেল দ্বিতীয় পর্যায়ে মৌলগুলা। এবার আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করবা, 1 2 আর এই 13 থেকে 18 পর্যন্ত মৌলগুলোকে বলে এ গ্রুপ এবং এটাকে বলা হয় হলো বি গ্রুপ। এখন এই এ গ্রুপের যে মৌলগুলোকে আমরা লিখলাম এটা গুরুত্বপূর্ণ তোমাদের লেভেলে সবচেয়ে বেশি, তাহলে এইগুলোকে আমরা আগে লেখানোর চেষ্টা করি। যেমন এটা কি হবে বলতো, বাংলাদেশের আলু, এটা গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ড, ইন্ডিয়া, থাইল্যান্ড এবং নেদারল্যান্ড। আমরা বাংলাদেশের আলু গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ড। আমরা এবার এটা লিখতে পেরেছি। এবার আসো আমরা লিখবো হলো এই কুমিল্লা 14 নম্বর গ্রুপে, সিলেট খুব ভালো জায়গা, কুমিল্লা সিলেট গেলে তোমরা কিন্তু শান্তি পাবে, তোমাদের সাথে যাবে কি ফুলি। তাহলে আমরা দেখতে পাই কিভাবে কুমিল্লা সিলেট গেলে শান্তি পাবে ফুলি, তাকে নিয়ে যেও, কারণ তাকে নিয়ে গেলে তো শান্তি পাবে। আচ্ছা আমরা 14 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা সাজানোর চেষ্টা করেছি। এবার হলো 15 নম্বর গ্রুপ। 15 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেইগুলো দেখো, এখানে কি আছে 15। তোমরা যদি না পারো তাহলে কি করবা, সবাই মিলে বসে মিল করবে, তাই না? সবাই বসে মিল করতে গেলে তো একটা সমস্যার সমাধান হয়েই যাবে, তাই না? তাহলে একটু তোমরা একটা কাজ করো, সবাই মিলে বসে, না পারলে কি করবে, এসো সবাই বসে মিল করি। পর্যায় সারণীটা কিভাবে সাজানো সেটা আমরা মিল করি, আমরা বোঝার চেষ্টা করি, তাহলে তোমরা একসময় বুঝে যাবে। বুঝবে না তা তো হয় না, এত কঠিন না। তারপরে আসো কেন মিল করবে, যেহেতু তোমরা এসএসসি লেভেলের ছাত্র, তাই এসএসসি লেভেলের ছাত্রদের জন্য মিল করতে হবে, কারণ রেজাল্ট তো ভালো করতে হবে। আফটার অল করোনা ভাইরাস হোক আর যাই হোক, ঘরে বসে তো তোমাদের লেখাপড়া করতে হবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু পিছাবে না সম্ভবত। অতএব তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে রাখো। তাহলে কি করতে হবে, যেহেতু ও এসএসসি তে পড়ে, কোথায়, ল্যাবরেটরি স্কুল ল্যাবে, যেহেতু ও এসএসসি তে পড়ে, তাহলে না পারলে তো একটু মিল করতেই হবে, তাই না? কারা কারা এসএসসি তে পড়ে? এখন করোনা ভাইরাস হয়ে গেছে, এখন সবাই স্কুল কলেজ বন্ধ, কোথায় চলে গেছে সবাই, বাড়ি। তার সাথে সাথে কে কে গেছে জানো, ফুলি, কলি, বাড়ি আইতে আছে কি হয়ে বলো তো, ট্রান্সফার হয়, চলে গেছে, ট্রান্সফারে চলে গেছে, না ঢাকায় থাকবো না, কারণ এখানে করোনা বেশি, তাই না? আবার কিছু সংখ্যক মেয়েরা কি করছে জানো,
এরা ঘুরতে গেছে, করোনা দেখতে গেছে। কে কে গেছে আমরা তাদেরকে একটু লিখি। হেলেনা আর গেছে কি বলতো? করিমা, যাবে, রমনা ও গাজীর চট ঘুরতে। তাহলে একটু খেয়াল করো আমরা মৌলগুলির নামগুলি কিভাবে সাজালাম। একটু যদি রিপিট করি, হেলিনাকে রান্না করতে ফ্রান্সে পাঠাও। তারপরে কি? বিরিয়ানি, মোগলাই, কাবাব ছড়িয়ে বাটিতে রাখো। তারপরে চলে যাও 13, বাংলাদেশের আলু গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ড। আচ্ছা, তারপরে কি হচ্ছে বলতো? কুমিল্লা, সিলেট গেলে শান্তি পাবে ফুলি। তারপরে হলো কি? না পারলে এসো সবাই বসে মিল করি। তারপর কি হলো একটু দেখো তো? ও এসএসসি তে পরে নেবে, ফুলি কলি বাড়ি আইতে আসে ট্রান্সফার। হেলেনা আর করিমা যাবে রমনা ও গাজীর চট। তাহলে আমরা যে মৌলগুলোকে আমাদের যে গুরুত্বপূর্ণ এ গ্রুপের মৌল, এই 1 2 13 14 15 16 17 18, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রুপ তোমাদের লেভেল অন্তত। এগুলো কিন্তু আমরা সাজিয়ে ফেলছি, তোমরা নিশ্চয়ই লিখতে পারবে এবং এর পারমাণবিক সংখ্যাগুলো লিখতে পারবে এবং মৌলগুলোর প্রতীকগুলোও তো তোমরা এখানে বসাতে পারবে। কিন্তু খেয়াল করো, মৌলের প্রতীকই যদি তুমি না জানো, পারমাণবিক সংখ্যা না জানো, তাহলে তার হবে না। আচ্ছা, এবার আসো গুরুত্বপূর্ণ মৌলের মধ্যে রয়েছে, এটা প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ, সপ্তম। আমরা চতুর্থ পর্যায়ে নিয়ে আমরা একটু কথা বলি। এখানে মৌলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ পর্যায়ে, 9-10 লেভেলে। এটা হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আর কি রয়েছে বলতো? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। একটু যদি আরেকটু দেখো, তারপরে এখানে রয়েছে রুবিডিয়াম, স্ট্রোনশিয়াম, ইরিত্রিয়াম, আমরা ইরিত্রিয়াম, জার্কোনিয়াম, আমরা এগুলো লিখতে পারি, আমরা দুটো আছি। তারপরে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো 57 থেকে 71 যে মৌলগুলো আছে, এইটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এখানে মৌল আছে কয়টি? 15টি। এদের বৈশিষ্ট্য, ধর্ম, যোজনী একই জায়গায় স্থান সংকলন না হয়, পর্যায় সারণীর এদেরকে নিচে লেখা হয়, এরকম সারণী করে এদেরকে নিচে লেখা হয়। এদেরকে হলো কি? ল্যান্থেনিয়াম এবং অ্যাক্টিনিয়াম। এরা হলো কি বলতো? ল্যান্থেনাইট গ্রুপ এবং অ্যাক্টিনাইট গ্রুপ। পর্যায় সারণী কোথায় লেখা হয় বলতো? 15টা মৌলকে নিচে এরকম করে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপ। আমরা এটা দেখাবো না, পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে আরো বলছি। এখন আমরা পর্যায় সারণী আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে তোমাদেরকে কথা বলবো। এই পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কথা বলবো এই জন্য যে পর্যায় সারণী আমরা আসলে এটা যে সাজালাম, এটা দেখবো, এর বাসা বসে প্র্যাকটিস করব। এখানে দেখো প্রথমে 1 এবং 2 এই দুইটাকে বলা হয় এস ব্লক, এবং 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লক। এটা হলো কি বলতো? ডি ব্লক। আর এটা হলো পি ব্লক। আমরা এবং এই ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট গ্রুপকে বলা হয় এফ ব্লক। আমরা এবার তোমাদেরকে দেখানো হয়েছে যে পর্যায় সারণী, এই যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো আমরা অঙ্কন করলাম, পর্যায় সারণীর ইতিহাস বর্ণনা করলাম, এবং এখানে আর কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, যেটা হলো কি? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলসমূহ ধাতু ধর্ম তত হ্রাস পায়। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলসমূহ ধাতু ধর্ম তত হ্রাস পায়। তারপরে আসো আর কি? পর্যায় সারণী, এই পর্যায়ভিত্তিক কিছু ধর্ম আছে, আমরা পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব পর্যায় সারণীর সফলতা নিয়ে। পর্যায় সারণীর সফলতা, কেন পর্যায় সারণী করছে, তার সফলতাটা কি? বিজ্ঞানীরা উদ্দেশ্য ছিল রসায়ন পাঠ সহজীকরণ। রসায়ন পাঠ সহজীকরণ করতে হলে মৌলসমূহ সম্পর্কে একটা
সুশৃঙ্খল সুন্দর ধারণা দরকার ছিল এবং সেটা সম্ভব হয়েছে, কারণ ধাতুর বৈশিষ্ট্য অনুযায়ী সেটাকে সাজানো সম্ভব হয়েছে। তারপরে এইখানে কিছু পর্যায় সারণীর কিন্তু কিছু ব্যর্থতাও রয়েছে। কি ব্যর্থতা আমরা যদি একটু লক্ষ্য করি, 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এর মধ্যে দেখো লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত যে মৌল আছে সেগুলোর সাথে হাইড্রোজেনের বৈশিষ্ট্যের সাথে কিছুটা অমিল আছে। হাইড্রোজেনের বৈশিষ্ট্য হলো হাইড্রোজেন হতে পারে ধাতু এবং অধাতু। 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এদেরকে বলা হয় ক্ষার ধাতু, বাট হাইড্রোজেন কিন্তু ধাতু ও অধাতু উভয় হিসেবে ক্রিয়া করে। সেই জন্য হাইড্রোজেনের অবস্থান কিছুটা 1 নম্বর গ্রুপের সাথে মিলে, কিছুটা হ্যালোজেন। এখানে 17 নম্বর গ্রুপটা কি বলতো, এটা না মানে হ্যালোজেন। হ্যালোজেনের মৌল আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মৌল আছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মৌল হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা হলো অ্যাস্টেটিন এবং টেনোসিন। তাহলে গুরুত্বপূর্ণ হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। খেয়াল রাখবা এই হ্যালোজেন মৌলের সাথেও কিছুটা সাদৃশ্যপূর্ণ। সুতরাং হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে এবং 17 নম্বর গ্রুপে স্থান দেওয়া যেতে পারে, তাই হাইড্রোজেনের অবস্থান এখনো নির্দিষ্ট নয়। অনুরূপভাবে যদি তুমি দেখো হিলিয়ামের অবস্থানটাও অনুরূপভাবে হিলিয়ামের কিছুটা বৈশিষ্ট্য 2 নম্বর গ্রুপের সাথে মিলে এবং এস অরবিটালের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। আমরা যখন ধর্ম দেখাবো সেই জন্য হিলিয়ামের অবস্থানটাও একেবারে সুনির্দিষ্ট নয়। তারপরে পর্যায়সারণীর উদ্দেশ্য ছিল ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য করা। এখানে দেখা গেছে যে পর্যায়সারণীতে সম্পূর্ণভাবে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য করা সম্ভব হয়নি। ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য করা সম্ভব হয়নি। তাছাড়া আরেকটা লক্ষ্য করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা হলো সেটা হলো এই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপ মৌলসমূহকে পর্যায় সারণীর মধ্যে এদেরকে রাখাই সম্ভব হয়নি। এদেরকে পর্যায় সারণীর বাইরে এদেরকে স্থান দেওয়া হয়েছে। আমি তোমাদের সাথে আজকে পর্যায় সারণীর নিয়ে কিভাবে আঁকতে হবে তোমরা এই বাসায় এটা প্র্যাকটিস করবা। আমরা পরবর্তী ক্লাসে পর্যায় সারণীর ধর্মগুলো নিয়ে কথা বলবো। এই সারণী সম্পর্কে আরো তোমাদের বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। তবে তোমরা যতটুকু সম্ভব এই মৌলগুলোই মাথায় রাখার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসগুলোতে এগুলি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করবে এবং তোমাকে একজন ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে তুলতে যথেষ্ট সহযোগিতা করবে। আমি তোমাদের শুভ কামনা করছি। তোমরা বাসায় লেখাপড়া করবে, বইয়ের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করবে। সব কথাগুলো হয়তো বলার ইচ্ছা ছিল, সম্ভব হয়নি। আমরা পরবর্তীকালে আগামী ক্লাসে আরো বলার চেষ্টা করব। তোমাদের উন্নতি ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।